অপরিকল্পিত নগরায়ন আর অবৈধ দখলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না ঢাকাবাসীর। থাকতে হয় পানিবন্দী অবস্থায়। কাজ চলছে জানালো ওয়াসা সহ সংশ্লিষ্টরা। 3 দিনের রাষ্ট্রীয় সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এখন ঢাকায়। তথ্য প্রযুক্তি, আর্থিক খাত সহ 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। চামড়ার বাণিজ্যিক ব্যবহার বাড়াতে আরও গবেষণা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রী। বললেন, মনোযোগী হতে হবে খাদ্য প্রক্রিয়াজাতকরণের দিকে। চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত জ্বরে আক্রান্তরা মারাত্মক অপুষ্টির শিকার। বিশেষজ্ঞ দলের প্রাথমিক ধারণা, আক্রান্ত হয়নি নতুন কেউ। এবং নতুন ভ্যাট আইন কার্যকর না হলেও চলবে অনলাইন প্রকল্প। কার্যক্রম সহজবোধ্য করার তাগিদ বিশেষজ্ঞদের। প্রস্তুতি নিচ্ছে রাজস্ব বোর্ড। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা। সকাল 11:35 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে তাকে বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয়। বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। এরপর ধানমন্ডি 32 নম্বরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শ্রীলঙ্কান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। 3 দিনের এই সফরে মাইত্রিপালা সিরিসেনা 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবেন। এছাড়া তথ্য প্রযুক্তি, ব্যাংকিং, আর্থিক খাতে এসব সমঝোতা স্মারক সই হবারও কথা রয়েছে। চামড়া, পশম, পাট ও বস্ত্রসহ পশুজাত খাদ্য প্রক্রিয়াজাতকরণে দক্ষতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে পশুপালন ও খাদ্য উৎপাদনে গবেষণা বাড়ানোর নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভেড়ার পশম, পাট ও সুতার মিশ্রণে প্রস্তুত করা বস্ত্র সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। চামড়াটা নিয়ে তো গবেষণা করা দরকার, কারণ এখন তো লেদারের জিনিসের খুবই ভালো মার্কেট। আমাদের নিজস্ব মার্কেট তো বাড়ছে, আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। যেমন ওই যে বেঙ্গল গোট, ব্ল্যাক বেঙ্গল গোট, যেটা কালো ছাগলটা কিন্তু খুব জনপ্রিয়। কালো ছাগলটা বাইরে অনেক বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্য বা গালফ স্টেট এইসব জায়গায় খুব কালো ছাগলের মাংসের অনেক চাহিদা, তারা চায়। কাজে আমরা এটাও মানে কিভাবে উৎপাদন বাড়ানো এবং এটা মানুষকে দিলে আমাদের যে দারিদ্র্য বিমোচনের কর্মসূচি আমরা মানুষকে দেই, কাজে সেগুলি ব্যবহার করতে পারে, আবার খামার করতে পারে, করে এটাকে ফুড প্রসেসিং এ যেতে হবে আমাদের। আমরা যত জায়গায় আমরা ইকোনমিক জোন যেগুলি আমরা করছি এখন, স্পেশাল ইকোনমিক জোন ইন্ডাস্ট্রি করার, সেখানে কিন্তু আমরা এটার উপরে জোর দিচ্ছি কোন এলাকায় কোন জিনিসটা বেশি উৎপাদন হবে, সেইটার উপর বেস করে সেখানে সেই ধরনের ইন্ডাস্ট্রি যাতে করা যায় সেভাবে উৎসাহিত করা। অপরিকল্পিত নগরায়ন আর অবৈধ দখলের কারণে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েক লাখ মানুষের। বেসরকারি আবাসন এমনকি সরকারি নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়েও খাল ভরাট করা হয়েছে মিরপুর ও খিলক্ষেত এলাকায়। জনপ্রতিনিধি ও ঢাকা ওয়াসা বলছে, জলাবদ্ধতা দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ চলছে। বেদখল খাল উদ্ধারে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সংস্থাগুলো। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। বর্ষার শুরু থেকেই এমন জলাবদ্ধতা তৈরি হয় রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ এবং দক্ষিণখানে। স্থানীয়রা দাবি করেন 2015 সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হওয়ার পর জলাশয় এবং পানি নিষ্কাশনের পথও বন্ধ করা হয়েছে। এছাড়া বেসরকারি আবাসন প্রতিষ্ঠান নির্বিচারে জলাশয় ভরাট করায় পানি সরতে পারে না বলে উত্তরের কয়েকটি ওয়ার্ড ও ইউনিয়নবাসী দুর্ভোগ পোহান। জলাবদ্ধতা দিকে ভিতরে গলিতে মানে আশেপাশে সব পুরো এলাকায় ডুবে গেছে আর কি পানিতে। প্রায় 2 মাস 2.5 মাস এই অবস্থা চলতেছে। খাবারের পানিও পাচ্ছি না, মোটর বন্ধ হয়ে আছে পানির জন্য। স্থানীয়
কাউন্সিলর ও নির্বাহী প্রকৌশলী জানান, বালু নদী পর্যন্ত খাল খনন করা হবে। বন্ধ পাইপলাইনের মুখ খুলে আপাতত পানি নিষ্কাশন চলছে খিলক্ষেত এলাকার। এলিভেটেড এক্সপ্রেসে যখন নির্মাণ করছে তখন জলাশয়ের এলাকার পুরাটাই বালি দিয়ে ভরাট করছে, যার কারণে আমাদের পাইপের যে মুখটা যেখান থেকে আউটলেট ছিল সেই আউটলেটের একেবারে বালি দিয়ে ভরাট করছে, এখানে প্রায় 15 ফিটের কাছাকাছি। সিটি কর্পোরেশনের এক্সট্রা বাজেটই মাননীয় মেয়র এই প্রায় 25 থেকে 26 কোটি টাকার একটি বাজেট আমাদেরকে দিয়েছেন। টেন্ডার প্রক্রিয়া আছে, হয়তো 2 থেকে আড়াই মাসের মধ্যে কাজটি আমরা শুরু করতে পারব। রূপনগর খাল সচল না থাকায় মিরপুরেও জলাবদ্ধতা তৈরি হয় বর্ষাকালে। স্থানীয়রা জানান, বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের কারণে অস্তিত্ব হারিয়েছে কয়েকটি খাল। এটা তো বড় খালের মতো ছিল, ওটা ছোট পাইপ দিয়ে আপনার ওই উপরে মাটি ফেলায়া বাড়িঘর কাছে কেউ গ্যারেজ করছে রিক্সার। খালটা যদি হাউজিং না ভরতো তাহলে আমাদের এই বাড়িঘর ডুবতো না, পানিটা চলে যেত। ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ইস্টার্ন হাউজিং এর ভেতরে খাল পুনর্খনন হলেও কিছু অবকাঠামো রয়ে গেছে কয়েকটি জায়গায়। তবে চলতি মাসেই খালটি ওয়াসার কাছে হস্তান্তরের কথা জানায় কর্তৃপক্ষ। কল্যাণপুরে যে পাম্পিং স্টেশন, সেখানে তো পানিটা পৌঁছতে হবে। সেখানে যদি পানি নাই পৌঁছে তাহলে আপনি কি করে ঢাকা শহরের পানিকে আপনি বার করবেন, পশ্চিম দিকের পানিটাকে? তো শেষ পর্যন্ত ইস্টার্ন হাউজিং রাজি হয়েছে এবং তারা ওখানে পাইপ উঠিয়ে ওখানে খাল কেটে দিচ্ছে। 95% খাল কাটা শেষ, এখন ব্রিজগুলা বাকি আছে। আমরা 56 ফিট কেটেছি আর 2 পাশে 16 ফিট ওয়াকওয়ে হবে। আমরা ওয়াসার কাছে 20 তারিখে হ্যান্ডওভার করার কথা, আমরা হ্যান্ডওভার করব। ঢাকা ওয়াসা জানায়, ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপ অনুযায়ী সবগুলো খাল উদ্ধারে কার্যক্রম চলবে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি অঞ্চলে অজ্ঞাত জ্বরে আক্রান্ত শিশুরা মারাত্মক অপুষ্টিতে ভুগে মারা গেছে বলে প্রাথমিক ধারণা বিশেষজ্ঞ দলের। আক্রান্তদের স্বজনদের সাথে কথা বলার পর বিশেষজ্ঞ দল তাদের এ মতামত দেয়। এদিকে আক্রান্ত শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালে ভর্তি শিশুরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডাক্তার হাসান। এদিকে কারণ না জানা গেলেও জ্বরে আক্রান্ত 31 শিশুকে উপসর্গ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আক্রান্তদের সবার জ্বরের মাত্রা কমলেও শরীরের ফোসকা রয়ে গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সীতাকুণ্ডের সোনাছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত আদিবাসী ত্রিপুরা পাড়ায় গত 1 সপ্তাহ ধরে শিশুরা অজ্ঞাত এ জ্বরে আক্রান্ত হয়। জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 9 জন শিশু মারা গেছে। প্রথম দিকে বাসিন্দারা আক্রান্ত হওয়ার বিষয়টি স্বাভাবিক হিসেবে দেখলেও মৃতের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সবাই। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানানো হলে সিভিল সার্জন ঘটনাস্থলে যান। এরপরই অসুস্থদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। গাম বেশিতে দানা বেশিতে আসি, তারপর পেটের ব্যথা কমে না, পেটের ব্যথা আজ কমে না, ওই জ্বরটা একটু কমছে। এখন কিছুটা নর্মাল ভাবে আসছে বাচ্চা, মোটামুটি ওই কাছে আর জ্বর হাঁপানি একটু কমেছে আর কি। রোগটা আমরা এখনো অজ্ঞাত বলছি, তবে আমাদের কাছে দুটো জিনিস যেটা ধরা পড়ছে সেটা হলো এই বাচ্চাগুলা মারাত্মক অপুষ্টিতে ভুগছে। আর অপুষ্টি মানে হলো তার কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। এবং আজকে একদিনেই দেখলাম এদেরকে একটু খাবার টাবার দেয়া, তারা চেহারাও যেমন ফুটে উঠেছে এবং শারীরিক ব্যাপারে উন্নতি হয়েছে। আইডিসিআর এর যে টিম আছে ওরা বিষয়গুলি আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, রক্ত পরীক্ষা করবেন এবং অন্যান্য পরীক্ষা যেগুলির সাথে জড়িত আছে এর সাথে যেগুলি সেগুলি পরীক্ষা করবেন। দর্শক, এই মুহূর্তে সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় আছেন সহকর্মী কমল দে। আক্রান্ত শিশুদের অবস্থা জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কমল। ধন্যবাদ মামুন। বলা যায় যে সীতাকুণ্ড দুর্গম যে পাহাড়ে ত্রিপুরা পাড়া, এখানে অজ্ঞাত জ্বরে আক্রান্ত হওয়ার পর পুরো এলাকাটি কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে জনমানব শূন্য হয়ে পড়েছে। এখানকার যে বসত বাড়িগুলি আছে সেই বসত বাড়িগুলিতে কিন্তু তেমন মানুষজন নেই, মাত্র কয়েকজন আছেন, তারা তাদের আসলে বসত বাড়িগুলো একটু দেখে রাখছেন। তো বলা যায় একটা আতঙ্কগ্রস্ত এলাকা হিসেবে সাব্যস্ত হয়েছে ত্রিপুরা পাড়া। আপনি জানেন যে এমনি একটু দুর্গম এলাকা এবং আদিবাসীদের বাসিন্দা আছে, এখানে কিন্তু তারা এমনি একটু চাপা স্বভাবের হয়, একটু গোপন থাকার চেষ্টা করে, একটা আড়ালে থাকার চেষ্টা করে। কিন্তু এই রোগ আক্রান্ত হওয়ার পর, এই রোগটি ছড়িয়ে পড়ার পর তারা অনেকে বাড়িঘর ছেড়ে চলে গেছে বা আশেপাশে কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে। আর বাকি যারা দেখা গেছে এখানে যে প্রায় 200-এর বেশি পরিবার রয়েছে, এখানে 2টি পাড়া রয়েছে, এই ত্রিপুরা পাড়া হিসেবে পরিচিত এবং স্থানীয় ভাবে জুম্মা পাড়া বলা হয়ে থাকে। এবং এখানে যারা বাসিন্দা, কোনো বাসার মধ্যে লোকজন নেই। এখানে আপনি জানেন যে আপনার গত 4 দিনের মধ্যে 9 শিশুর মৃত্যু হয়েছে। আরো প্রায় 30 জনের বেশি শিশু কিন্তু ফৌজদারহাট যে সংক্রমণ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। আর অভিভাবকরাও তাদের সাথে রয়েছেন এবং কিছু কিছু এলাকায়
এলাকার বাসিন্দা একটু ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যারা কয়জন আছেন তারা কিন্তু বাসা থেকে বের হচ্ছেন না। তো বলা যায় একটা আতঙ্কের নগর বা আতঙ্কের শহর বা আতঙ্কের জায়গা হয়ে গেছে এই ত্রিপুরা পাড়া। তবে কয়েকজনকে দেখেছি আমরা, তারা পাহাড় স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, যাতে এখানে কোনো অঘটন ঘটাতে না পারে সে কারণে তারা পাহারা দিয়ে রেখেছেন, নিরাপত্তা নিশ্চিত করেছেন। তো বলা চলে আজকে যে জানালেন গত শুক্রবার থেকে এই পাড়াতে মূলত এই অজ্ঞাত জ্বরটি ছড়িয়ে পড়ে এবং প্রতিটি ঘরে ঘরে কিন্তু শিশুরা এই রোগে আক্রান্ত হয়েছে। প্রথম 4 দিনে তারা 9 শিশুর মৃত্যু হয় এবং 9 শিশু মৃত্যু হওয়ার পর যখন গতকালকে দুপুরের পর এই ঘটনা জানাজানি হয়ে পড়ে তখন কিন্তু চিকিৎসকরা এসে ঘর থেকে বের করে করে শিশুদেরকে নিয়ে তারা হাসপাতালে নিয়ে গেছেন। তবে একটি লক্ষণীয় বিষয় ছিল যে শিশুরা কিন্তু অনেকটা সুস্থ হয়ে উঠছেন। আমরা যে কয়েকজনকে হাসপাতালে দেখেছি চট্টগ্রামের সেই সংক্রমণ বিধি হাসপাতালে যেসব শিশু চিকিৎসাধীন রয়েছে তারা অনেকটা এখন সুস্থতার পর্যায়ে রয়েছে। চিকিৎসকরা বলছেন হয়তো তাদের এখনো ভাইরাস, তারা কি ভাইরাস আক্রান্ত হয়েছিল সে বিষয়টি নিশ্চিত হয়নি, কিন্তু তাদের যে উপসর্গ অনুযায়ী তারা যে তাদের যে চিকিৎসা চলছে সেই চিকিৎসা অনুযায়ী তারা অনেকটা সুস্থ। অর্থাৎ কিরকম যারা জ্বর আক্রান্ত তাদেরকে নানা ধরনের সিরাপ দেওয়া হচ্ছে, যারা হামের আক্রান্ত তাদেরকে সেইভাবে নেবুলাইজেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ রোগের উপসর্গ অনুযায়ী এখন চলছে চিকিৎসা। এত বলা চলে যে অনেকটা উন্নতির দিকে পরিস্থিতি হতে যাচ্ছে এমনটাই দাবি করেছেন চিকিৎসকরা। এখন পর্যন্ত মামুন আমার কাছে ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড যে দুর্গম পাহাড়ি এলাকা ত্রিপুরা পাড়া, সেখানে জনমানব শূন্য অবস্থা তার সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়া থেকে সহকর্মী কমল দে যোগ দিয়েছিলেন, জানাচ্ছিলেন অজ্ঞাত জ্বরে আক্রান্ত শিশুদের অবস্থা সম্পর্কে। সময় সংবাদ আরো থাকছে। চট্টগ্রাম বন্দরে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় কন্টেইনার ওঠানামায় দুর্ভোগ দেখা দিয়েছে কন্টেইনার জট। টিউবওয়েল ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানি পাচ্ছেন না উত্তরাঞ্চলের বানভাসী মানুষ। বাধ্য হয়ে অনিরাপদ পানি পান করতে হচ্ছে তাদের। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারীরা। ওবায়দুল ইসলামের ছবি নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। ফুলছড়ি উপজেলার পূর্ব রতনপুরের লাকি বেগম টয়লেট, টিউবওয়েল, বসতঘর সবই ভাসছে বন্যার জলে। সকালের রান্না দিয়ে স্বামী স্ত্রীর দিনরাত পার হয়ে যায়, কিন্তু খাবার পানির বেলায় কষ্টের সীমা নেই। একই পরিস্থিতি অন্যদেরও। চরের মধ্যে যেহেতু থাকি কষ্ট স্বীকার করে থাকতেই হয়। রোগ বেশি হয়েছে, মনে করেন যে পচা পানি টানি খাই, এই গিন্না ভিত কিরা খাইতেছি, স্যালাইন টেলাইন নাই না খায়া দেয়া তাওয়া দেয় যে ভালো হয়েছিল। চুলা বেগরে তো আমরা মনে করেন যে জায়গায় বসাবো বা কি রান্না করব কি করব সেটাও আমাদের ব্যবস্থা নাই। ভাত পাক করা যায় না, টিউবওয়েল তোলা গেছে, পানি পাওয়া যায় না। আমরা দুর্যোগের মধ্যে পড়ে আছি, বন্যার মধ্যে ভাসি, কেউ আমাদের খোঁজ খবরই নেয় না। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, চাহিদার তুলনায় ত্রাণ নেই, আবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট চেয়েও পাওয়া যাচ্ছে না। পানীয় জলের ব্যবস্থা করার মতো আমার হাতে বর্তমানে কোনো ব্যবস্থাই নাই, কোনো বরাদ্দও নাই যেটা দিয়ে আমি এই ব্যবস্থাটা করতে পারি। 1475 পরিবারের জন্য আমাকে দেওয়া হলো 2 মেট্রিক টন চাল। যে চালটা নিয়ে কোথাও আমি যাওয়ার মতো কোনো পরিবেশে আমি পাচ্ছি না। অবশ্য বানভাসী মানুষের জন্য ত্রাণের সঙ্গে নিরাপদ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ত্রাণ সামগ্রীর সাথে আমরা নিরাপদ পানির যে জেরিক্যান সেটি আমরা সরবরাহ করার প্রস্তুতি নিয়েছি। আর জনস্বাস্থ্য বিভাগ এবং আমাদের স্বাস্থ্য বিভাগ উভয়ের কাছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে। তারা আমাদের এই রিলিফ টিমের সাথে সেই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ এটি বিতরণ করা হবে। গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার চর ও দ্বীপচরের 3 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। যমুনা নদীর কয়েকটি পয়েন্টে পানি বাড়ায় জামালপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অপরিবর্তিত রয়েছে বগুড়া ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। এসব দুর্গত এলাকায় প্রয়োজনের তুলনায় ত্রাণ সহায়তা অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জেলা প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দর্শক, এই রিপোর্টটি আমরা পরে আসছি আবার রিপোর্টটিতে। এখন আমরা চলে যাব সরাসরি সচিবালয়ে। সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদেরকে দিয়ে দেবেন। আমরা এখানে আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনাদেরকে দেখাতে চাই যে তাদের অলরেডি লোড শুরু হয়ে গেছে, লোডিং হয়ে গেছে এবং এই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যেই টোটাল লোডিং হয়েছে করছে।
15 থেকে 20 তারিখের মধ্যে জুলাইয়ের টোটাল চাল তাদের লোডিং শেষ হয়ে যাবে। তারপর আসতে যতটুকু সময় লাগে এই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে। আমাদের টেন্ডার যে সমস্ত চাল আমরা টেন্ডারের মাধ্যমে যে সমস্ত চাল আছে আপনারা জানেন এই পর্যন্ত 4টি টেন্ডার হয়েছে চালের, আরো একটি টেন্ডার আজকে যাচ্ছে এবং টেন্ডারে যারা পার্টিসিপেট করেছে তারা অলরেডি যারা কন্ট্যাক্ট করেছে পিডি জমা দিয়েছে তাদের আমাদের চুক্তি আছে, চুক্তিপত্রেই বলা আছে 40 দিনের মধ্যে তাদের মাল সরবরাহ করতে হবে এবং টেন্ডারের চালও আমরা আশা করছি আমরা এই 40 দিনের মধ্যেই পেয়ে যাব। আমরা অলরেডি একটি টেন্ডারের একটি চালান আমাদের আসতেছে 18 তারিখে, এই মাসের 18 তারিখে, আরেকটি চালান আসছে 20 তারিখে। এই দুটি চালান আসতেছে, বাকি চালানগুলো আমরা 40 তারিখ 40 দিন যেহেতু তাদের সময় চুক্তি অনুযায়ী সেই চুক্তি অনুযায়ী সময়ের মধ্যে আমরা পেয়ে যাব। সেই হিসাবে আমরা টেন্ডারের চালগুলো ম্যাক্সিমামে ভারত থেকে আসতেছে ম্যাক্সিমামে, কাজে সেগুলো খুব সময় লাগার কথা না। ভারত থেকে আসছে একটা, বার্মার থেকে আসছে, থাইল্যান্ড থেকেও আসতেছে একটা, কাজে সেগুলো সময় ভারত থেকে বার্মার থেকে যেগুলো আসতেছে সেগুলো লোডিং করলে 3-4 দিনের মধ্যে পৌঁছে যায়, তাদের সময় বেশি লাগার কথা না, তাদের সময়সীমার মধ্যেই তারা সেগুলো পেয়ে যাবে। সেই হিসাবে আমাদের 4.5 লক্ষ মেট্রিক টন চাল আমাদের পাইপলাইনে আছে, যে চালগুলো আমরা ম্যাক্সিমাম এই মাসের মধ্যেই পেয়ে যাচ্ছি। বাকি সর্বসাকুল্যে আমরা এই 3.5 লক্ষ মেট্রিক টন চাল আমরা ইনশাল্লাহ অগাস্টের মধ্যে আমাদের ঘরে চলে আসবো। এতে কোনো আমরা আশা করছি এতে কোনো ব্যত্যয় ঘটবে না। অগাস্টের মধ্যে আমাদের 4.5 লক্ষ মেট্রিক টন চাল আমাদের চলে আসছে। এছাড়া আমি আপনাদেরকে বলতে চাই আমাদের টেন্ডার আমাদের হতেই থাকবে, টেন্ডার আমাদের বন্ধ থাকবে না, টেন্ডার হতেই থাকবে, টেন্ডার চলতেই থাকবে টেন্ডার। এছাড়া আগামী 16 তারিখ দ্যাট মিনস আজকে রোববার আমরা ভারতের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে আমাদের সাথে নেগোসিয়েশনের জন্য। আমরা তাদের সাথে বলবো দাম দস্তুর কোয়ান্টিটি ঠিক হবে এবং ইনশাল্লাহ আমরা G2G বেসিসে, এটা G2G বেসিসে আমরা ভারতের থেকেও আমরা এই নেগোসিয়েশন করলে আমরা সেই যা যতটুকু কোয়ান্টিটি সেটা ঠিক হবে তখন সেখানে ভারত থেকে আমরা G2G বেসিসও আমরা চাল পাবো। এছাড়া থাইল্যান্ডের সাথে আমাদের টিম গিয়েছিল, থাইল্যান্ডে আমাদের ডিজি সাহেব এবং আমাদের এডিশনাল সেক্রেটারি সাহেব আমাদের থাইল্যান্ডে গিয়েছিলেন। থাইল্যান্ডের প্রতিনিধি দল 24 তারিখ ঢাকায় আসছে এবং থাইল্যান্ডের কাছ থেকেও আমরা একটা পরিমাণ চাল আমরা নেগোসিয়েশন হবে 24 তারিখ ঢাকায় আসার পরে তাদের সাথে আমার সাথে সমবেত হবে। সমবেতের ভিত্তিতে আমরা থাইল্যান্ডের থেকেও আমরা চাল পাবো ইনশাল্লাহ G2G বেসিসে। তারা 24 তারিখ থাইল্যান্ডের টিম আসছে। কম্বোডিয়া আমাদের কাছে অলরেডি তারা এমওইউ করার জন্য তারা অলরেডি আমাদের কাছে চিঠি লিখেছে, এমওইউ খসড়া কপিপত্র তারা পাঠিয়ে দিয়েছে। আমি আশা করছি কম্বোডিয়াতে আমি আশা করছি 1-2 তারিখে আমি কম্বোডিয়া যাব এবং কম্বোডিয়া থেকে আমরা G2G বেসিসে আমরা চাল আনতে পারবো। বার্মা আমাদের কাছে, বার্মার হাইকমিশনার আমাদের কাছে এসে গেছেন, আমার সাথে কথা বলেছেন, তারও আমাদের চাল দিতে আগ্রহী। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই কথাই। এবং আমরা জানেন ট্যারিফ উঠিয়ে দেওয়ার পরে এখন ভারত থেকে এই পর্যন্ত আমাদের আমরা যতটুকু জানি 1 লক্ষ টনের বেশি বেসরকারিভাবেও 84,000 অলরেডি চলে এসছে এই কয়েকদিনের মধ্যে, ঈদের পর থেকে এই পর্যন্ত 84,000 মেট্রিক টন চাল আমাদের কাছে যতটুকু খবর আছে। আজকে 2 দিন আগের হিসাব আমাদের 84,000 মেট্রিক টন চাল অলরেডি বেসরকারিভাবে বর্ডার দিয়ে ভারতের কাছ থেকে চাল চলে এসছে। কাজে এখন আমাদের কোন রকম সমস্যা নাই। আমার ইন্টারনাল প্রক্রিমেন্ট হচ্ছে এই ট্যারিফ উঠিয়ে দেওয়ার পরে এবং ইন্টারনাল প্রক্রিমেন্টের জন্য আমাদের সাথে চুক্তি হয়েছিল তাদের সাথে 2,10,000 মেট্রিক টনের, কিন্তু এখন মানে পরিস্থিতির অনুকূল হতে তারা
যারা আমাদের সাথে চুক্তি করেছে তারা অনেকেই রিপিটেশন করছে, রিপিট চুক্তি করছে অনেকেই, এবং অলরেডি আমাদের 1 লক্ষ টন চাল ঘরে চলে এসছে, আমাদের ঘরে চলে আসছে 1 লক্ষ টন চাল, এবং মানে আভ্যন্তরীণ সংগ্রহের কাছ থেকে। এবং আমরা আশা করছি অগাস্ট মাস পর্যন্ত আভ্যন্তরীণ সংগ্রহ আমাদের 3-4 লক্ষ টন হয়ে যাবে। 2,10,000 টন তাদের চুক্তি করেছিল, কিন্তু তাদের যেভাবে রিপিটেশন করার যে আমরা যে আগ্রহ দেখছি, ট্রেন্ড দেখছি, তাতে আমরা আশা করছি মিনিমাম 3 লক্ষ টন চাল বা 4 লক্ষ টন চাল আমরা আশা করছি আভ্যন্তরীণ সংগ্রহ থেকে আমরা পাবো। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জানাতে চাই, এই বিষয়ে জানাতে চাই যে আমাদের এখন এই মাসের মধ্যে আমরা আশা করছি আমাদের মজুদ আগামী মাসের মধ্যে আমাদের মজুদ আমরা অগাস্টের মধ্যে আমাদের মজুদ আমরা হ্যান্ডসাম একটা মজুদ করতে পারবো, এবং আমাদের মজুদের পরিমাণ প্রায় 10 লক্ষ টন আমরা আগামী মাসের মধ্যে আমাদের মজুদ আমরা 8 থেকে 10 লক্ষ টন আমাদের মজুদ কমপক্ষে হবে আমরা আশা করছি আগামী অগাস্টের মধ্যে। এবং এই মজুদ আমরা অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে কমপক্ষে 12 লক্ষ টন আমরা করতে চাচ্ছি। এখন আমাদের মজুদ কেবলমাত্র পাচ্ছি, আমাদের অন্য কোনো খরচ করার মতো কোনো খাত নাই, অন্য কোনো খাত নাই। এখন কেবলমাত্র আমরা ত্রাণ তৎপরতায়, ত্রাণ সহায়তার জন্য যে পরিমাণ চালের প্রয়োজন আমাদের কাছে যথেষ্ট মজুদ আছে, এবং আমরা কোনো জায়গায় ত্রাণ সহায়তার জন্য কোনো জায়গায় আমরা কার্যক্রম করছি না বিধি বন্টন করতে। যেখানে যেরকম চাল বন্টন করার প্রয়োজন, তাদের দেওয়ার প্রয়োজন, আমরা সেই চাল আমরা সহায়তায় আমরা দিচ্ছি। আমাদের এই মুহূর্তে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের কোনো নেতিবাচক সংবাদ পরিবেশনের আমার মনে হয় কোনো রকম সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। আমি এই কথাটা বলতে চাই। আমাদের সবসময় এখন থেকে এই আমাদের মজুদ সংক্রান্ত বিষয়ে আপনাদের সবসময় পজিটিভ নিউজে আমরা আশা করছি, এবং পজিটিভ নিউজ হবে আশা করছি। নেতিবাচক নিউজ করার সুযোগই আপনারা পাবেন না। আমি আপনাদেরকে বললাম পর্যাপ্ত মজুদ আছে। যমুনা নদীর কয়েকটি পয়েন্টে পানি বাড়ায় জামালপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অপরিবর্তিত রয়েছে বগুড়া ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। এসব দুর্গত এলাকায় প্রয়োজনের তুলনায় ত্রাণ সহায়তা অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যমুনা নদীর পানি বাড়ায় জামালপুরে পানিবন্দী হয়ে পড়েছেন 40টি ইউনিয়নের 1.5 লাখ মানুষ। এতে চরমে উঠেছে বানভাসী মানুষের দুর্ভোগ। বন্ধ হয়ে আছে 220টি শিক্ষা প্রতিষ্ঠান, ভেসে গেছে 77 হেক্টর রোপা আমনের বীজতলা এবং কয়েকশো হেক্টর জমির সবজি ক্ষেত। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা। হাঁটাচলে কষ্ট, খড়িঘরে কষ্ট, রান্দাবাড়ি কষ্ট, সামনে দিয়েছি পরীক্ষা, পেয়েছি পরীক্ষা, কেউ স্কুলে যেতে পারতেছে না। বন্যা কবলিত এলাকায় 130 মেট্রিক টন চাল বরাদ্দ করেছে এবং সেটি বিতরণের কাজ চলছে। যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিরাজগঞ্জে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। 5 উপজেলার 38টি ইউনিয়নের চরাঞ্চল এবং নিম্নাঞ্চল পানিতে ডুবে যাওয়ায় দুর্ভোগে দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ। বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় অনেকে আশ্রয় নিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উঁচু স্থানে। কষ্টে আছি, থেকে পারতেছি না তো, এনে পিষ্টি মিষ্টি পানি আমদাবাড়ি কিচ্ছু করে পারতেছি না, না খায় স্বল্প নিয়ে রাস্তায় দাঁড়া হয়েছি। 150 মেট্রিক টন আমাদের পেয়েছিলাম, তা থেকে আমরা 105 টন ইতিমধ্যে বিতরণ করে দিয়েছি। এছাড়া আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে উপবরাদ্দ দিয়ে রেখেছি। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি বাড়া কমা চলছে ধীর গতিতে, তবে এখনো ডুবে আছে 7 উপজেলার 548টি গ্রাম। বানভাসী মানুষের জন্য বরাদ্দ করা ত্রাণ সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। 8000 পরিবার, পানিবন্দী 6000, মালপাসি 8 মেট্রিক টন, 10 কেজি করে 800 লোককে আমি দিলাম। এই গরিব দুস্থ মানুষগুলা আমাকে এসে বিভৎসভাবে চাপ দিচ্ছে। আমি
তাদের আশ্বাস দিয়ে বিদায় দিলাম। তো সামনে হয়তো 2-1 তারিখের মধ্যে আবার মাল আসতেছে। কুড়িগ্রামে বন্যা দুর্গত 2.25 লাখ মানুষের জন্য এ পর্যন্ত 300 মেট্রিক টন চাল, 8.25 লাখ টাকা নগদ এবং 2000 প্যাকেট শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে। উইম্বলডনে আবারও বড় অঘটন। টমাস বার্ডিচের কাছে হেরে বিদায় নিলেন ফেভারিট নোভাক জোকোভিচ। প্রত্যাশিত জয়ে সেমিফাইনালে রজার ফেদেরার। ভয়াবহ পাহাড় ধসের পর গত 1 মাসেও স্বাভাবিক হয়নি রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কের যান চলাচল। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সড়ক ও জনপথ বিভাগ জানায়, গত 12 ও 13 জুন অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কের 41টি পয়েন্ট ধসে যায়। এর মধ্যে 2টি পয়েন্টে বড় ধরনের ধস হওয়ায় সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সড়কটি মেরামত ও সংস্কার করে আংশিকভাবে হালকা যান চলাচল শুরু হয়। তবে এ রুটে ভারী যান চলাচল করতে না পারায় বিপাকে পড়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। শিগগিরই সড়কটির মেরামত কাজ শেষ হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নতুন ভ্যাট আইন কার্যকর পরিকল্পনা 2 বছর পিছিয়ে গেলেও চলবে অনলাইন প্রকল্প। অর্থনীতিবিদদের পরামর্শ, অনলাইন ব্যবস্থাকে ব্যবসায়ীদের কাছে সহজবোধ্য করার পদক্ষেপ নিতে হবে। আগামী 2 বছরকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগতভাবে পুরো প্রস্তুতি নিতে কাজে লাগানোর কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সাজিদ রাজুর রিপোর্ট। মূল্য সংযোজন কর আগের পর্যায়ে যেভাবে ছিল সেভাবেই থাকবে। নানামুখী প্রচেষ্টার পরও ব্যবসায়ীদের বিরোধিতার মুখে পিছিয়ে গেল নতুন ভ্যাট আইন কার্যকর। তবে আইন কার্যকর 2019 সাল পর্যন্ত পেছালেও চালু থাকবে ভ্যাট অনলাইন প্রকল্প। জাতীয় রাজস্ব বোর্ড বলছে, এই 2 বছরে ভ্যাট ব্যবস্থা পরিমার্জনের নানা খুঁটিনাটি কাজ সারার অবকাশ পেলেন তারা। ভ্যাট অনলাইন প্রকল্প কর্তৃপক্ষ বলছে, আইন বাস্তবায়ন পেছালেও ডিজিটাল কার্যক্রমের সবই চালু থাকবে। নতুন 9 ডিজিটের ব্যবসা শনাক্তকরণ নম্বর বা বিন নিতে পারবেন করদাতারা। নতুন পুরনো উভয় বিন নম্বর থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন ব্যবসায়ীরা। চলতে থাকবে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের কাজও। আমাদের একটা সুবিধা হয়ে গেল যে অনলাইন কার্যক্রমটা আমরা সহনীয়ভাবেই ধাপে ধাপে বাস্তবায়ন করতে পারবো। আমাদের অফিসার যারা কাজ করবেন অনলাইনে বসে, তাদের জন্য আমার ব্যাপক প্রশিক্ষণের দরকার ছিল, তাদের জন্য আমার অনেক কিছু প্রস্তুতির ব্যাপার ছিল, সেটাও আমরা এখন এই বাস্তবায়নের সময় পাচ্ছি। অনলাইন ব্যবস্থায় ভ্যাট আদায় করলে ভোগান্তি অনেক কমবে বলে মত ব্যবসায়ীদের। তবে অর্থনীতিবিদদের পরামর্শ, অনলাইন ব্যবস্থাকে জনপ্রিয় ও ব্যবসা বান্ধব করার কার্যক্রম অব্যাহত রাখতে হবে রাজস্ব বোর্ডকেই, বাড়াতে হবে নজরদারি। এটাতে আমাদের কোনো বিড়ম্বনা নাই, কোনো হ্যাসেল হবে না। আমরা আমার হিসাব করে প্রত্যেক মাসে যেটা আসছে এটা আমি অনলাইনে পে করে দেবো। কার্ডের মাধ্যমে পে করি তাহলে কার্ড থেকে কেটে নেবে। আর যদি আমি ক্যাশ পে করি, ক্যাশ চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে ওই চালানটাকে স্ক্যান করে নিয়ে আমি অনলাইনে ছেড়ে দেবো। কিভাবে আরো বেশি সংখ্যক যারা করদাতা আছেন বা ভ্যাটদাতা আছেন তাদেরকে আমরা কিভাবে অনলাইনের ভেতরে আনতে পারি যেন তারা এটার ভিতরে অভ্যস্ত হয়ে উঠতে পারেন। ভ্যাটের নিবন্ধনের সংখ্যা বাড়িয়ে নিয়মিত ভিত্তিতে যেন রিটার্ন দেওয়া হয় এবং সেটা অনলাইনের ভিত্তিতে দেওয়াটা যে সহজ, এই প্রচারণামূলক কার্যক্রমগুলো চলমানভাবে করা সম্ভব। সেই সঙ্গে কারিগরি দিক দিয়ে একটি পরিপূর্ণ অনলাইন ব্যবস্থা গড়ে তুলতে শতভাগ প্রস্তুতি নেয়ার কাজ চালিয়ে যেতে হবে রাজস্ব বোর্ডকে, এমন পরামর্শও তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। বাইরের খবর, লন্ডনের প্রায় 4 গুণ আয়তনের বিশাল একটি বরফখণ্ড অ্যান্টার্কটিকার বরফ স্তর থেকে খসে পড়েছে। যুক্তরাষ্ট্রের একটি স্যাটেলাইটে বুধবার লার্সেন সি আইস শেলফ থেকে ওই হিমশৈলটি ভেঙে পড়তে দেখা যায়। বরফখণ্ডটির আয়তন প্রায় 6000 বর্গ কিলোমিটার এবং এটি এ যাবৎকালের সবচেয়ে বড় 10টি হিমশৈলের একটি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটে দেখা যায় অ্যান্টার্কটিকার প্রধান বরফ স্তর থেকে বিশাল আকারের এই খণ্ড আলাদা হয়ে যাচ্ছে। সমুদ্রের স্রোত বা বাতাসের কারণে এটি গলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে ওই হিমবাহটি ভেঙে পড়েছে কিনা তার প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। খেলার খবর, উইম্বলডনে আবারও ঘটেছে অঘটন। এবার চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচের কাছে হেরে শীর্ষ 8 থেকে বিদায় নিলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। তবে জোকোভিচ হারলেও সেমিফাইনালে উঠে গেছেন সাবেক 1 নম্বর তারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরার। উইম্বলডনে একের পর এক অঘটন দেখছে টেনিস বিশ্ব। 1 নম্বর তারকা মারের বিদায়ের পর আশার আলো জ্বালিয়ে রেখেছিলেন নোভাক জোকোভিচ।
মারের বিদায়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ারও হাতছানি ছিল তার, কিন্তু শেষ পর্যন্ত জয় পেলেন না জোকো। কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচের মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে প্রথম সেটে 7-6 গেমে জিতে তাকে চমকে দেন বার্ডিচ। দ্বিতীয় সেটেও 2-0 পিছিয়ে ছিলেন এই সার্বিয়ান তারকা। দ্বিতীয় সেট চলার সময় হাতের ইনজুরিতে পড়লে আর খেলা হয়নি তার। নাম প্রত্যাহার করে নেয়ায় সেমিফাইনাল নিশ্চিত হয় টমাস বার্ডিচের। ফেভারিটদের একের পর এক বিদায়ের মিছিলে নিজের নামের প্রতি সুবিচার করেছেন রজার ফেদেরার। নিজের 100তম ম্যাচ হওয়ায় কোয়ার্টার ফাইনালের গুরুত্বটা এমনিতে একটু বেশি ছিল ফেদেরারের জন্য। কানাডার মিলোস রৌনিকের বিপক্ষে প্রথম সেট 6-4 ব্যবধানে জিতে নেন। পরের 2 সেট 6-2 ও 7-6 গেমে জিতে দাপটের সঙ্গে শীর্ষ 4-এ পা রাখেন 18টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নায়ক ফেডেক্স। কদিন আগে 36 বছরে পা রেখেছেন। এবার ফেভারিটদের বিদায়ের সুযোগে নিজের 8ম উইম্বলডন শিরোপাটাও জিততে চান এই সুইস তারকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অপরিকল্পিত নগরায়ন আর অবৈধ দখলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না ঢাকাবাসীর। থাকতে হয় পানিবন্দী অবস্থায়। কাজ চলছে জানালো ওয়াসা সহ সংশ্লিষ্টরা। 3 দিনের রাষ্ট্রীয় সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এখন ঢাকায়। তথ্য প্রযুক্তি, আর্থিক খাত সহ 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। চামড়ার বাণিজ্যিক ব্যবহার বাড়াতে আরও গবেষণা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। বললেন মনোযোগী হতে হবে খাদ্য প্রক্রিয়াজাতকরণের দিকে। দেশে চাল আমদানি অব্যাহত থাকবে। আগস্টের মধ্যে এসে পৌঁছাবে 4.5 লাখ মেট্রিক টন। আসবে ভারত থেকেও ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী। এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত জ্বরে আক্রান্তরা মারাত্মক অপুষ্টির শিকার। বিশেষজ্ঞ দলের প্রাথমিক ধারণা আক্রান্ত হয়নি নতুন কেউ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মতো পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।